আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। 2050 সালের মধ্যে চালের উৎপাদন দ্বিগুণ করা সম্ভব বলে বিজ্ঞানীদের দাবি। পূর্ণ সমর্থন জানিয়েছেন কৃষিমন্ত্রী। জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরিমণি। রিমান্ডের ঘটনায় সংশ্লিষ্টদের ক্ষমতার অপব্যবহার নিয়ে হাইকোর্টের প্রশ্ন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও খালেদা জিয়াকে মুক্ত করাই মূল চ্যালেঞ্জ বলেছে বিএনপি। দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। এবং নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ জিতল বাংলাদেশ। টাইগারদের স্পিন ঘূর্ণিতে ব্ল্যাক ক্যাপসদের সর্বনিম্ন রানের ইনিংস। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে করোনার কারণে দীর্ঘ 5 মাস পর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা খোলার খবর। আনোয়ার শীট, দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। 2050 সালের মধ্যে চালের উৎপাদন দ্বিগুণ করা সম্ভব বলে দাবি বিজ্ঞানীদের। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI এর প্রকাশনা অনুষ্ঠানে বিজ্ঞানীদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন কৃষিমন্ত্রী। তবে সত্যিকার তথ্য উপাত্ত না পাওয়ায় স্মরণকালের সর্বোচ্চ উৎপাদনের পরও চালের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। রিজওয়ান নেওয়াজের রিপোর্ট। ধান উৎপাদনে বিশ্বে তৃতীয় অবস্থানে বাংলাদেশ। ইন্দোনেশিয়াকে টপকে চীন এবং ভারতের পরেই পলিমাটির এই ছোট্ট ভূখণ্ডটির অবস্থান। স্বাধীনতার সময়ে 1 কোটি টন থেকে ধানের উৎপাদন এখন 4 কোটি টনের কাছাকাছি। বাড়তে থাকা জনসংখ্যার বিপরীতে কৃষি জমি কমতে থাকা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত, মাটির উর্বরতা হ্রাস, মিঠা পানির উৎস কমে আসায় ভবিষ্যতের খাদ্য উৎপাদন এবং পুষ্টি নিয়ে এখনই কাজ শুরু করতে চায় সরকার। ধানের উৎপাদন দ্বিগুণ করা শীর্ষক প্রকাশনায় ব্যাখ্যা করা হয়েছে 2050 সালে 21 কোটি মানুষকে খাওয়াতে দরকারি 4 কোটি 46 লাখ টন চাল কিভাবে উৎপাদন হবে। কাজে আজকে আমাদের বিজ্ঞানীরা যে লং টাইম প্ল্যানিং এই প্রোডাক্টিভিটি ডাবল করবেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেই ব্যবসা করে গার্মেন্টস এবং অন্যান্য ভালো আয় তারা করেছে, আজকে তারা সমাজের খুবই প্রতিষ্ঠিত। কিন্তু তাদের মধ্যে একটা বিরাট প্রবণতা আমরা দেখি, বেশিরভাগই এই টাকা সেভ করার জন্য তারা কানাডা, দুবাই, মালয়েশিয়া গিয়ে বাড়িঘর করে নিয়ে ফ্যামিলির সিকিউরিটি দেখছে। তো এই যে যারা অর্থবিত্ত করেছেন তাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করি এই অ্যাগ্রো প্রসেসিংয়ে এবং ভ্যালু এডিশন, এগুলোতে যদি আমরা তাদেরকে নিয়োজিত করতে পারি, তাহলেও বাংলার কৃষি অনেক কমার্শিয়ালাইজ, বাণিজ্যিকরণ যেটা বলছি সেটা হবে। ধানের উৎপাদন দ্বিগুণ করার পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ শিল্পের মাধ্যমে রপ্তানি বাজার ধরতে পরামর্শ দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। থাইল্যান্ডে 2.8 টন পার হেক্টর। তো এই থাইল্যান্ড, ভিয়েতনাম, চায়না, জাপানকে যদি বিবেচনায় নেই, জাপান, চায়না মনে করলাম যে অনেক উন্নত দেশ, আগেই এগিয়ে গেছে। আমরা কিন্তু ভিয়েতনামের চেয়ে কিন্তু প্রায় অর্ধেক আমাদের উৎপাদিকা। কর্মপরিকল্পনার 75% যদি বাস্তবায়ন করা যায় তাহলে 2050 সালে 65 লাখ টন চাল উদ্বৃত্ত থাকবে বলেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক। রিজওয়ান নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। মাদক মামলায় জামিনে মুক্তির পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে বনানীর বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পরিমণি। 4 আগস্ট গ্রেফতারের 26 দিন পর মুক্তি পেলেন পরিমণি। মাদক মামলায় গ্রেফতার পরিমণিকে গতকাল জামিন দেন আদালত। এদিকে পরিমণির 3য় দফার রিমান্ড ঘটনায় সংশ্লিষ্টরা কেন ক্ষমতার অপব্যবহার করেছেন এ নিয়ে প্রশ্ন করেছেন হাইকোর্ট। পরাগ আজমের রিপোর্ট। চিত্রনায়িকা পরিমণি 24টি সিনেমা মুক্তি পেয়েছে তার। অভিনয় করেছেন 30টিরও বেশি সিনেমায়। কিন্তু সিনেমা ছাপিয়ে পরিমণি বেশি আলোচনায় এসেছেন ব্যক্তি জীবনের জন্য। আলোচনা সমালোচনায় থাকা পরিমণি সবশেষ মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর তাকে নিয়ে সরগরম সারা দেশ। তারই প্রতিফলন দেখা গেল গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পরিমণির জামিনে মুক্তির পর। টানা 26 দিনের আইনি প্রক্রিয়ার পর
সকাল 9:30টায় কারাগার থেকে মুক্ত হন পরিমণি। এ সময় কারাগারের সামনে পরিমণিকে এক নজর দেখতে ভিড় করেন ভক্তরা। মাথায় পাগড়ি বেঁধে হাতে মেহেদি আঁকিয়ে সাদা গাড়িতে ওঠেন পরিমণি। গণমাধ্যমকে বক্তব্য না দিলেও কথা বলেন তার আইনজীবী। জানান, মামলার পুলিশ রিপোর্ট জমা না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন পরিমণি। মিডিয়ার সাথে কথা বলতে কোনো বাধ্যবাধকতা নেই। সে এতদিন জেল হাজতে থাকায় তার একটু শারীরিক মানসিক অসুবিধা আছে, যার কারণে মিডিয়ার সামনে কথা বলে নাই। তবে মিডিয়ার সামনে অবশ্যই কথা উৎফুল্ল, কারা মুক্তি মানে তো উৎফুল্লতার বিষয়। দীর্ঘদিন একটা আবদ্ধ অবস্থায় থাকার পর আপনাদেরকে দেখেই মূলত আরো বেশি উৎফুল্ল হয়ে গেছেন যে আপনারা সবাই আসছেন তাকে জানাতে। মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় 4 আগস্ট বনানীর বাসা থেকে গ্রেফতার হন পরিমণি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। কুমিল্লা 7 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনি কর্নেল রশিদ ও মোশতাকের নিজ এলাকা কুমিল্লার চান্দিনায় রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজনীতি করেছেন আলী আশরাফ। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আমরা একজন অভিজ্ঞ সংসদ সদস্য ও রাজনীতিবিদকে হারালাম। 15 আগস্ট হত্যাকাণ্ডে যেমন প্রতিবাদও করেছেন, আবার 3রা নভেম্বর যে হত্যাকাণ্ড তার বিরোধিতা করেছে। আর সেখানে একটু আগে আপনি শুনেছেন তিনি সাক্ষীও দিয়েছিলেন সেই খুনিদের বিরুদ্ধে। মাননীয় স্পিকার, আমরা একজন দক্ষ সংসদ সদস্যকে হারিয়েছি, যিনি একজন প্রবীণ সংসদ সদস্য হিসেবে অনেক নবীন সংসদ সদস্যদের তিনি ট্রেনিং দেওয়া বা বুদ্ধি পরামর্শ দেওয়া সেটাও তিনি দিয়েছেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা আর বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই এখন মূল চ্যালেঞ্জ। বিএনপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করে নেতারা আরও বলেছেন, জিয়ার কবর নিয়ে সরকারের শীর্ষ নেতাদের মন্তব্য খুবই দুঃখজনক। রাহুল রায়ের রিপোর্ট। প্রতি বছরের মতোই বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন নেতারা। 43তম বছরে এসেও রাজনৈতিকভাবে নানা চ্যালেঞ্জের মুখে বিএনপি, সে কথাই বললেন দলের মহাসচিব। এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রের নেতা, গণতন্ত্রের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। সীমিত পরিসরের মধ্যেও আমরা আমাদের দলকে সংগঠিত করছি এবং রাস্তায় জনগণের যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা আশা করি সামনের বছর এবং তার পরের বছরও নিঃসন্দেহে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবো, আমরা নেতৃত্বের ভূমিকা রাখতে সক্ষম হব। দলের প্রতিষ্ঠাতার কবর নিয়ে সরকার দলের শীর্ষ নেতাদের কাছ থেকে যেসব বক্তব্য এসেছে সেগুলো নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন এই জাতির অস্তিত্বের সঙ্গে তিনি অবিচ্ছেদ্যভাবে জড়িত, তাকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায়। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনেও সরকারের বাধার কারণে নিজেদের মতো কর্মসূচি পালন করতে পারছে না বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জিয়াউর রহমানের মরদেহ চন্দ্রিমা উদ্যানে থাকার প্রমাণ দিতে বিএনপিকে আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী। জিয়ার কবর নিয়ে বিএনপি মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করছে বলেও মন্তব্য করেছেন তিনি। রোকসানা আমিনের রিপোর্ট। বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধ ও আদি ইতিহাস নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সভাকক্ষে শাহজাহান কবির বীর প্রতীক রচিত অপারেশন জ্যাকপট গ্রন্থের মোড়ক উন্মোচন। প্রধান অতিথি হিসেবে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। সম্প্রতি চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরকে কেন্দ্র করে চলমান বিতর্ক নিয়ে মন্তব্য করেন মন্ত্রী। জিয়াউর রহমান সাহেবকে হত্যা করেছে, আমরা অবশ্যই তার নিন্দা করি, কোনো হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি। তার লাশ তারা পায় নাই, তারা হত্যাকারীরা সেই লাশ তারা গুম করেছিল, সেই লাশ পায় নাই। কিন্তু বিএনপির সেক্রেটারি জেনারেল সাহেব বলেছেন যে সেই লাশ পাওয়া গিয়েছে। তো ছবি দেখান, কারণ রাষ্ট্রপতি তো ছিলেন। বিএনপি বঙ্গবন্ধুকে জিয়ার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির মহাসচিব তিনি আরো চ্যালেঞ্জ করে বলেছেন যে তার পোস্টমর্টেম হয়েছে। পোস্টমর্টেম হলে কোন হাসপাতালে হয়েছে
সেটা দেখান, প্রকাশ করেন। যেখানে লাশ নাই, অন্য কিছু আছে, সেখানে মিথ্যাচার করে সারা জাতিকে বিভ্রান্ত করবে, সেইটা না হোক। চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার কবর সরানোর বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, নকশা বহির্ভূত যে কোনো অবৈধ স্থাপনা সহ স্বাধীনতা বিরোধীদের সব কবর অপসারণ করা হবে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এক সপ্তাহ ধরে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্ত শনাক্ত নিম্নমুখী, কমেছে নমুনা পরীক্ষাও। বুধবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 79 জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে 26,274 জনে। শনাক্তের হার 10% ঘরে। সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে করোনার ভয়াবহতা কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আফরোজা হাসির রিপোর্ট। আগস্ট মাসের শেষ দিকে করোনার ভয়াবহতা কমতে শুরু করে। 31 আগস্ট পর্যন্ত এক সপ্তাহে নমুনা পরীক্ষা কমেছে 27%, মৃত্যু কমেছে 41%। সেপ্টেম্বর মাসের প্রথম দিন সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 79 জন, আর শনাক্ত হয়েছে 3062 জন। শনাক্তের হার কমে দাঁড়িয়েছে 10% ঘরে। বেড়েছে সুস্থ হওয়া মানুষের সংখ্যা। তবে ঢাকা ও চট্টগ্রাম এখনও করোনার হটস্পট, আর সপ্তাহ জুড়েই নোয়াখালীতে সবচেয়ে কম করোনা রোগী শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহে যদি আমরা দেখি বাংলাদেশে, তাহলে গত এক সপ্তাহে 1,73,691টি পরীক্ষা হয়েছে, যেটি আগের সপ্তাহের তুলনায় প্রায় 27% মতো। নিম্নমুখী প্রবণতা আমরা দেখছি গত এক সপ্তাহ ধরে। কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে কিন্তু সেটি কমে এসেছে। করোনার টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই বলে আবারও সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাস মোকাবিলায় বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া সহ যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পানি পরিশোধন যন্ত্র, জেনারেটর সহ চিকিৎসা সামগ্রী উপহার দেওয়ার অনুষ্ঠানে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, করোনা মোকাবিলায় একে অন্যকে সহযোগিতা করতে হবে। কোভ্যাক্সের আওতায় বাংলাদেশের জন্য আজকের 10 লাখ সহ যুক্তরাষ্ট্র থেকে এ যাবৎ 60,50,000 টিকা দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, বরাবরের মতো বাংলাদেশের বন্ধু হয়েই থাকবে যুক্তরাষ্ট্র। This evening, Bangladesh will receive another gift of over 1 million vaccine doses from the American people to the people of this great nation. The United States has now provided at no cost a total of 6.5 million doses of COVID-19 vaccine to date. It will not be the last such gift. We expect further vaccines to arrive soon. বিশ্বের সেরা 1000 বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় এবার স্থান করে নিয়েছে বাংলাদেশের 3টি পাবলিক বিশ্ববিদ্যালয়। টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র্যাঙ্কিং এর এই স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বলেছেন, যোগ্যতার উন্নয়নে আরও এগিয়ে যেতে গুরুত্ব দেওয়া হবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন। 2021 সালে 93টি দেশের প্রায় 10,000 বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে 1,662টির তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের ভিত্তিতে গবেষণা, স্টিয়ারশিপ, আউটরিচ এবং শিক্ষণ এর মানদণ্ডে এই তালিকা প্রকাশ করা হয়ে থাকে। এবারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। 1000 থেকে 1200-র মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান। নানা প্যারামিটারে সেই প্যারামিটারগুলোর আমাদের সংযোজন হয়নি, ফলশ্রুতিতে র্যাঙ্কিংয়ে অবস্থার উন্নয়ন সেটি খুব আশাব্যঞ্জক হবে সহসাই, এটা ভাবার কোনো কারণ নেই। তো এতটুকু আমাদের যে ঘাটতিটা যে আছে, সেই ঘাটতির বিষয়গুলো আমরা এখন বুঝতে পারছি। আমাদের এখন মৌলিক যে কাজটি হবে কতিপয় প্যারামিটারে বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের। এই বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এবং উত্তরোত্তর উন্নতির মাধ্যমে আমরা কি করে সারা বিশ্বের 500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা আসতে পারি, তার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাই। উপাচার্যরা বলছেন, আন্তর্জাতিক মান অর্জনে নানা কার্যক্রম নেওয়া হয়েছে, ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে। চলতি বছরের 21 এপ্রিল
টাইমস হায়ার এডুকেশনের র্যাঙ্কিংয়ের 3য় সংস্করণে দেশের 7টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। রক্তক্ষয়ী ইতিহাস রেখে শেষ হলো আফগান যুদ্ধ। 2 দশকের এই যুদ্ধ পাল্টে দিয়ে গেছে বিশ্বের ভূ রাজনীতির পটভূমি। আফগান যুদ্ধের 20 বছর নিয়ে নাফিস ইফতেখারের রিপোর্ট। 11 সেপ্টেম্বর 2001 রচিত হয় মার্কিন ইতিহাসের দীর্ঘতম যুদ্ধের পটভূমি। যুক্তরাষ্ট্রের মাটিতে বৃহত্তম সন্ত্রাসী হামলার জবাব দিতে মরিয়া জর্জ ডব্লিউ বুশের ঘোষণা, জঙ্গি গোষ্ঠী আল কায়েদাকে ধ্বংসে আফগানিস্তানে যাবে মার্কিন বাহিনী, ছাড় পাবে না তালেবান। 7 অক্টোবর 2001 আফগানিস্তানে প্রথম মার্কিন হামলা। শুরু হয় আফগানিস্তানের আরও একবার বিদেশি বাহিনীর অধীনস্থ থাকার নৃশংস গল্প। 2 দশকের যুদ্ধে প্রাণ হারিয়েছেন প্রায় 2.5 লাখ মানুষ। এর মধ্যে রয়েছেন 3,500-এর বেশি বিদেশি সেনা, 1.5 লাখের বেশি আফগান যোদ্ধা ও সাধারণ নাগরিক। তালেবান হারিয়েছে 84,000-এর বেশি সদস্য। অর্থনৈতিকভাবেও খরুচে আফগান যুদ্ধ। 20টি অর্থবছরে এই যুদ্ধে $2 ট্রিলিয়ন বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। জর্জ বুশের পরে একদিকে ওবামা আফগানিস্তানে সেনা উপস্থিতি বাড়িয়েছেন, অন্যদিকে আফগান যুদ্ধের যৌক্তিকতাকে প্রশ্ন করেছেন ট্রাম্প ও জো বাইডেন। 2011 ও 2013-তে ওসামা বিন লাদেন ও মোল্লা ওমরের মৃত্যুতে আল কায়েদা অনেকটাই গুটিয়ে গেলেও যুদ্ধ থামেনি। 2014-তে ন্যাটো বাহিনী আফগানিস্তান ছাড়ে। 2015-তে তালেবানের একের পর এক সিরিজ বোমা হামলায় পরিস্থিতির অবনতি হয়। 2020-এ তালেবানের সাথে মার্কিন সমঝোতায় আফগান যুদ্ধের সমাপ্তি নিশ্চিত হয়। তবে যে তালেবানের সাথে যুদ্ধে গিয়েছিল যুক্তরাষ্ট্র, সেই তালেবানই আবারও ক্ষমতায়। মাঝে 20 বছরে আফগানরা পেয়েছে মৃত্যু, আতঙ্ক আর ঘরছাড়া হওয়ার যাতনা। আফগান যুদ্ধ আরও একবার বিশ্বকে স্মরণ করিয়ে দিল, ইতিহাসের মৃত্যু হয় না, মৃত্যু সবসময় মানুষেরই হয়। নাফিস ইফতেখার, চ্যানেল আই। একটি ছাদ কৃষি হয়ে উঠেছে 40 পরিবারের আপন ক্ষেত্র। রাজধানী সিদ্ধেশ্বরীতে এমন একটি ছাদ কৃষি গড়েছেন ব্যাংকার সাইফুল্লাহ খালেদ। নতুন প্রজন্মের কৃষি বিষয়ক জানা বোঝার জায়গাও হয়ে উঠেছে সেটি। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। সিদ্ধেশ্বরীর এই ভবনটিতে 40টি ফ্ল্যাট। সাইফুল্লাহ খোকন তার একটির স্বত্বাধিকারী। তিনি 2016 সালে শখের বশে একটি ফুল গাছ রোপণ করেন। সেটি সূচনা এই সমৃদ্ধ ছাদ কৃষির। পরে স্ত্রী মাসুদা আক্তারকে সঙ্গে নিয়ে মনের মতো করে সাজিয়েছেন এই ক্ষেত্র। আমার ইচ্ছা হলো যে রমনা পার্কে এত সবুজ, বিল্ডিংয়ে সবুজ নাই, ফাঁকা, সব ফাঁকা। বিল্ডিং থাকবে, উপর থেকে দেখলে সবুজ দেখা যাবে। আপনার অনুষ্ঠানগুলি দেখি, তখন ইচ্ছা লাগলো যে আমরা তো ছাদ ইচ্ছা করে করতে পারি। শুধু বিশুদ্ধ ফল ফসলের উৎস নয়, এই ভবনের 40 পরিবারের বন্ধনের কেন্দ্র হয়ে উঠেছে এই ছাদ কৃষি। সবকিছু আমরা সবাই শেয়ার করে খাই। বেশি হলে কাইটা সবার একটু একটু করে, মানে একদিনের $1 পরিমাণ করে দিয়ে খাই, এবং পাশের বিল্ডিং এও দিই, সবাইকে দিয়ে পরে আমরা খাই। উদ্যোক্তা সাইফুল্লাহ খোকন এখানে ব্যবহার করেছেন আধুনিক প্রযুক্তি, অনুসরণ করছেন পরিষ্কার পরিচ্ছন্নতা। একটা ছাদে যখন স্যার 2 বেলা আসা হয়, তখন ওখানে ও এসে তো সব চেক করে দেখে, পরিষ্কার করে ক্লিন করে রাখে। ওখানে তো ডেঙ্গুর তো প্রশ্নই আসে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এটা হবে কেন? এই ভবনের শিশুদের জন্য এটি হয়ে উঠেছে অনন্য এক প্রাণকেন্দ্র। আচ্ছা, কি কি চেনো তুমি? আমি চিনি বিলম্ব গাছ। মালটা চেনো? মালটা কোনটা? এই যে মালটা। মালটা। এর ড্রাগন গাছ কোনটা আমাকে চেনাতে পারবে? ওইখানে। কোথায়? চলো তো আমাকে দেখো। হ্যাঁ, তুমি তো ড্রাগন গাছ চেনো দেখছি। এরই মাঝে অন্যান্য বাসিন্দারাও গভীরভাবে উপলব্ধি করছেন ছাদ কৃষির উপযোগিতা। আমরা সবাই মিলে ওনাকে সহযোগিতা করছি, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমি ঠিক এই ছাদের নিচেই আমার ফ্ল্যাটটা। হ্যাঁ, আমি খুব মুক্ত বাতাস বা অক্সিজেন পেয়ে থাকি। এবং এই ছাদ কৃষি শুধু আমরা যে অক্সিজেন পাচ্ছি তা না, এটা যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর প্রভাব আছে, সেই প্রভাব মোকাবেলায় কিন্তু এখানে ভূমিকা রাখছে। আমরা শহর নগরে যারা বসবাস করি তাদের জন্য উৎকৃষ্ট জায়গা হচ্ছে বাড়ির আঙিনা, বারান্দা কিংবা ফেলে রাখা ছাদটি। সেখানে হতে পারে কৃষির আয়োজন, যা শুধু নিজেকে নয়, গোটা পরিবেশকে স্বাস্থ্যসম্মত করতে পারে। সাইফুল্লাহ খোকন এবং তার স্ত্রী মাসুদা দুজন মিলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে এই ছাদ কৃষির আয়োজন করে পুরো
পরিবারগুলোকে সম্পৃক্ত করেছে এর সাথে, তৈরি করেছে একটি উৎকৃষ্ট উদাহরণ। এটি হতে পারে অন্য আরেকটা অ্যাপার্টমেন্টের জন্য অনুকরণীয়। ঢাকার সাইফুল্লাহ খোকন এবং মাসুদা দম্পতির ছাদ কৃষি আয়োজন থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন বৃহস্পতিবার বেলা ৩টা ৫ হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন সহকর্মী মিশু চৌধুরী। যাচ্ছি তার কাছে। মিশু। বুশরা, ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। আর শুরুতেই থাকছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 জয়ের খবর। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-20 ম্যাচ জিতল বাংলাদেশ। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে ব্ল্যাক ক্যাপদের 7 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 লিড নিয়েছে টিম টাইগার্স। টাইগার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি কিউই ব্যাটসম্যানরা। নিজেদের সর্বনিম্ন রানে অল আউট হয়ে বাংলাদেশকে 61 রানের টার্গেট দেয় সফরকারীরা। 5 ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। রিপোর্ট করেছেন তামান্না তানজিনা। সেই একই দৃশ্যপট, একই পটভূমি, ঠিক যেমনটা হয়েছিল অস্ট্রেলিয়ার সাথে, বরং তার চেয়েও অসহায় নিউজিল্যান্ড। হঠাৎ দেখতে গেলে মনে হবে প্র্যাকটিস সেশন। 15 জন নতুন ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ সফরে আসা ব্ল্যাক ক্যাপরা প্রথম ম্যাচেই দাঁড়াতে পারেননি হোস্টদের সামনে। প্রথম টি-20তে অভিষেক হয়েছে দুজনার। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের। অধিনায়ক নিজেও প্রায় 4 বছর পর টি-20 খেলার সুযোগ পেয়েছেন। মাঠে নেমে ঠিকঠাক বুঝে ওঠার আগেই প্রথম 4 ওভারে বিদায় নেন 4 টপ অর্ডার। এরপর কিছুক্ষণের বিরতি। কিউই একাদশের 2 অভিজ্ঞ ব্যাটসম্যান ল্যাথাম ও হেনরি নিকোলসের পার্টনারশিপে যোগ হয় 34 রান। জুটি ভাঙতেই কিউই স্কোয়াডের অবস্থা আরো করুন। রীতিমতো উইকেটের হাইলাইটস। সাকিব, মুস্তাফিজ, সাইফুদ্দিন মিলে বিদায় করলেন বাকি 6 জনকে। দ্বিতীয়বারের মতো নিজেদের সর্বনিম্ন 7 রানে অল আউট নিউজিল্যান্ড। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুতেই ধাক্কা। প্রথমে নাইমকে আউট করেন অভিষিক্ত ম্যাককঞ্চি। পরের ওভারে আজাজ প্যাটেলের বলে বিদায় নেন লিটন দাস। অনেকটা ধীর গতিতেই খেলতে থাকেন সাকিব মুশফিক জুটি। 25 রান যোগ করে সাকিব ফিরলে মাহমুদুল্লাহকে সাথে নিয়ে জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এটি 50তম টি-20 ম্যাচ। নিউজিল্যান্ডকে হারিয়ে দিনটি স্মরণীয় করে রাখল স্বাগতিক বাংলাদেশ। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। অস্ট্রেলিয়া সিরিজের চেয়েও এবারের উইকেট কঠিন বলে জানিয়েছেন তিনি। বাউন্ডারির চেয়ে সিঙ্গলসেই রান নিলে প্রতিপক্ষকে চাপে রাখা যাবে বলে মন্তব্য করেছেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজ থেকেও ডিফিকাল্ট উইকেট ছিল প্রথম ম্যাচটা। তারপরেও আমরা মনে হয় অনেক ভালো জায়গায় বোলিং করতে পেরেছি। আর নিউজিল্যান্ড যেহেতু খুব বেশি এক্সপিরিয়েন্স ছিল না এই কন্ডিশনে খেলার, সো স্বাভাবিকভাবে ওরা অনেক স্ট্রাগল করেছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা ম্যাচ জিতছি, এটা আমাদের জন্য খুবই ভালো। লিডিং আপ টু দ্য ওয়ার্ল্ড কাপ যত বেশি সিঙ্গেলস নেওয়া যায় কিংবা রানিং বিটুইন দ্য উইকেট, এই দুইটা জিনিস আমার মনে হয় এখানে যত বেশি ফোকাস করা যায় ততই ভালো, কারণ বাউন্ডারি মারাটা খুবই ডিফিকাল্ট। টাইগারদের আরও খবর। অক্টোবরে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে খেলবেন না বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তামিম নিজেই জানিয়েছেন, লম্বা সময় ধরে টি-20 না খেলার কারণে বিশ্বকাপে খেলার জন্য তিনি প্রস্তুত নন। তবে এখনই ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা ভাবছেন না বলেও জানিয়েছেন এই সিনিয়র ব্যাটসম্যান। বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হলে অন্য কোনো টুর্নামেন্টে খেলতে পারেন তামিম। আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত, আর আমি বেসিক্যালি নট অ্যাভেলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এটার 2-3টি কারণ আছে। আমার কাছে মনে হয় যে গেম টাইম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটটা। সেকেন্ডলি ইনজুরি, বাট ইনজুরি আমার মনে হয় না অত বড় সমস্যা, বিকজ আমি আশা করি যে ওয়ার্ল্ড কাপের আগে ঠিক হয়ে যাব। বাট যে জিনিসটা আমার কাছে মেইন জিনিসটা যেটা ট্রিক করেছে এই ডিসিশন নিতে,
which was যেহেতু আমি লাস্ট প্রায় 15-16টা T20 খেলি নাই, প্লাস আমার জায়গায় যারা খেলছিল, আমার কাছে কোনোভাবেই মনে হয় না যেটা ফেয়ার হবে তাদের প্রতি যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নিই। আমার কাছে মনে হয় যারা ইয়াং যারা ওপেন করছে ন্যাশনাল টিমে, দে শুড গেট, ওরা সুযোগ পাওয়া উচিত, বিকজ দে হ্যাভ বিন প্লেইং ফর লাস্ট 15-16 গেমস, আর ওদের প্রিপারেশন প্রবাবলি উইল বি বেটার দেন মাইন। টি-20 বিশ্বকাপ থেকে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে সায় দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপি। তবে আগামী বছর পরবর্তী টি-20 বিশ্বকাপে তামিম খেলবেন এমন আশার কথা জানিয়েছেন বোর্ড প্রধান। সাদি মাহমুদের রিপোর্ট। বিসিবির বর্তমান কমিটির শেষ বোর্ড সভা, এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কিন্তু সব ছাপিয়ে টি-20 বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করা তামিম ইকবালই যেন হয়ে ওঠেন মূল ইস্যু। লম্বা সময় ধরে টি-20 না খেলার সঙ্গে বর্তমান দলের ভালো করা মিলিয়ে এই সিদ্ধান্ত টাইগার ওপেনারের। বিসিবি সভাপতি অবশ্য তামিম ইকবালের কথায় সায়ও দিয়েছেন, তামিমকে ছাড়াই তাই হচ্ছে বিশ্বকাপের স্কোয়াড। ও আমাদের ফার্স্ট চয়েস এই বিশ্বকাপেও ছিল, কিন্তু আজকে এই ঘটনার পরে এখন এই স্কোয়াডে নেই, থাকবে না। এই বিশ্বকাপের পরে আমাদের তো আরও অনেক খেলা আছে, সামনের বছর তো আরেকটা বিশ্বকাপ আছে। আমার আশা, আমি আশা করি এবং আমার বিশ্বাস তামিম আবার আমাদের টি-20 স্কোয়াডে ঢুকবে। বর্তমান টি-20 দল ভালো করায় আসন্ন বিশ্বকাপে তাই খুব বেশি পরিবর্তনের পক্ষে নন বিসিবি প্রধান। এই কন্ট্রাক্টে অনেকে আছে, অনেকে নাই। ফর এক্সাম্পল, যেহেতু তামিম বলছে খেলবে না, কাজে আর ডিসেম্বরের মধ্যে আর মানে টি-20তে রাখার কোনো কারণ নাই। আর রিয়াদ যেহেতু ওখানে গিয়ে অ্যানাউন্সমেন্ট করেছে এবং এরপরে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো সামনাসামনি কথা হয় নাই বা বলে নাই, সেজন্য ও টেস্টে নাই। এখন যারা খেলছে এই ধরনেরই হবে, মানে একটা দুইটা এদিক সেদিক হতে পারে, বাট মেজরিটি 99% আমি মনে করি এটাই হবে। আসন্ন টি-20 বিশ্বকাপের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান। সেই সাথে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরও করতে চায় বর্তমান কমিটি। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এবারে ইউরোপিয়ান ফুটবল প্রসঙ্গ। করোনায় অবরুদ্ধ সময়, দর্শক শূন্য গ্যালারি, ক্লাবগুলোর আর্থিক লোকসানের জেরে ফুটবলারদের বেতন কর্তন এমন সব প্রতিবন্ধকতাতেও দমাতে পারেনি সদ্য শেষ হওয়া ইউরো ক্লাব ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল পর্বটি। বার্সেলোনা থেকে মেসির পিএসজি যাত্রা, এক যুগ পর রোনালদোর ম্যান ইউতে ফেরা, রামোস ভারানের নতুন ঠিকানা, এমবাপ্পের দলবদল নিয়ে নিত্য নতুন গুঞ্জন, সব মিলিয়ে জমজমাট ছিল এবারের দলবদল, যা 1 জুলাই শুরু হয়ে শেষ হয়েছে 31 আগস্ট মধ্যরাতে। আরো জানাচ্ছেন সাইদুর রহমান শামীম। গত 2 দশকে এমন প্রাণবন্ত রোমাঞ্চকর দলবদল দেখেনি ফুটবল দুনিয়া। শেষ মুহূর্ত পর্যন্ত জমজমাট বিশ্বখ্যাত ফুটবলারদের কেনাবেচার বাজার। 2 দশকের প্রিয় ক্লাব ছেড়ে ভালোবাসার শহর প্যারিসে ভালোবাসা খুঁজেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ভক্তদের তুমুল টেনশনে রেখে শেষ পর্যন্ত যোগ দিয়েছেন প্রিয় আর পুরনো ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডে। পিএসজির এমবাপ্পে ও স্পার্সের হ্যারি কেইন শেষ পর্যন্ত রয়ে গেলেন পুরনো ঠিকানায়। কাতার মালিকানার ফ্রেঞ্চ ক্লাব পিএসজি মেসি, রামোস, উইনালডাম, হাকিমি, ইউরোর সেরা গোলকিপার দেল্লারুমাকে নিয়ে গড়েছে নতুন নক্ষত্রপুঞ্জ। এমবাপ্পেকে পেতে রিয়াল মাদ্রিদের দেয়া 22 কোটি ইউরোর অফার অগ্রাহ্য করে মেসি, নেইমার ও এমবাপ্পেকে নিয়ে স্বপ্নের আক্রমণবাগ সাজিয়েছে পিএসজি। ইংলিশ প্রিমিয়ার লিগ নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। ইপিএল এর 20 দল এবারের দলবদলের বাজারে ঢেলেছে 100 কোটি পাউন্ড স্টার্লিং। মেসির বিদায়ে রং হারিয়েছে স্প্যানিশ লা লিগা। মেসি, গ্রিজম্যান সহ 11 তারকাকে হারিয়েছে আর্থিক সংকটে জর্জরিত জায়ান্ট বার্সেলোনা। বার্সার প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ হারিয়েছে রামোস ও ভারানেকে। এই শূন্যতা আলাবা, কামাভিঙ্গা কতটা ভরাতে পারবেন তা সময়ই বলে দেবে। লুকাকু, রোনালদোকে হারিয়ে ধার ও ভার দুটোই গেছে ইটালির সিরিয়ার। ইউরো ন্যাশন জেতা ইটালির সিরিয়া এবার সত্যি ভাঙা হাট। সাইদুর রহমান শামীম, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরে নিয়ে যাচ্ছে মূল সংবাদে বুশরার কাছে। ধন্যবাদ মিশু আপনাকে।
বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। রাজধানীর একটি হোটেলে থলে.com-এর আয়োজনে রিয়েল হিরো অ্যাওয়ার্ড বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ৭১-এর পরাজিত শক্তি কাপুরুষের মতো বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। জাতির পিতার হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে এই কলঙ্ক মুছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর পলাতক ৫ খুনিকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধুর খুনিদের, আত্মস্বীকৃত খুনিদেরকে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি। ৫ জন পলাতক আছে। এদেরকে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, কূটনৈতিক কায়দায়, রাষ্ট্রীয় প্রক্রিয়ায়, পররাষ্ট্র নীতির মধ্য দিয়েই আমরা তাদেরকে দেশে ফিরিয়ে আনবো। এই হবে আমাদের শপথ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং বাস্তবায়নকারী খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এই বাংলার মাটিতে আমরা করবই। এই জীবন দিয়ে হলেও সেটির বাস্তবায়ন করব। সংবাদের এ পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারে নিজের সিদ্ধান্ত সঠিক ছিল বললেন বাইডেন। যুক্তরাষ্ট্রের জন্য মঙ্গলজনক হয়েছে মন্তব্য। দিন যেমনই হোক, টেকনাফ থানার বরখাস্তকৃত সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণ করা হয়। ওসি প্রদীপের স্ত্রী চুমকি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং ওসি প্রদীপের পক্ষ থেকে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেছেন। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। আন্তর্জাতিক ম্যাচে শেষ মিনিটে গোল খেয়ে হারার দুর্বলতা কাটাতে কোচ জেমিডের তত্ত্বাবধানে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় ফুটবল দল। অধিনায়ক জামাল ভুঁইয়া মনে করেন, এই সীমাবদ্ধতা কাটাতে পারলে আন্তর্জাতিক ম্যাচে লাল সবুজের পারফরম্যান্সের গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হবে। আদিল আহমেদ শানের রিপোর্ট। জুনে 2022 বিশ্বকাপ বাছাই পর্বের পর কিরগিজস্তানে ট্রাই নেশনস কাপ দিয়ে 5 সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ। এই টুর্নামেন্ট অক্টোবরে মালদ্বীপে অনুষ্ঠেয় সাফ ফুটবলের প্রস্তুতি। ফিফা র্যাঙ্কিংয়ে 101-এ স্বাগতিক কিরগিজস্তান ও প্যালেস্টাইনের অবস্থান 102-এ, আর বাংলাদেশ আছে 188 নম্বরে। লড়াইটা কঠিন হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক জামাল। প্যালেস্টাইনের সাথে 3 বছর আগে খেলছি, ওইখানে তো আমরা হারছি। সো উই আর লুকিং ফর রিভেঞ্জ এগেইনস্ট প্যালেস্টাইন। আর কিরগিজস্তান আমরা 3-4টা প্লেয়ার অলরেডি আমরা চিনি। দক্ষতা আর আত্মবিশ্বাস বাড়লেও শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার পুরনো জুজু এখনো তাড়া করে বাংলাদেশকে। আমরা আগে এরকম অনেকবার করছি, আমরা লাস্ট 10 মিনিট আমরা গোল খাইছি, তারপর একটা পিরিয়ড আমরা গোল খাই না। তা আবার ইন্ডিয়ার সাথে আমরা লাস্ট 10 মিনিট 2টা গোল খাইছি। সো এটা খারাপ লাগছে, কিন্তু এটা আমরা আরো বেটার স্ট্যামিনা লাগবে অফকোর্স, আর তারপরে আরো ভালো খেলতে হবে। জামাল আর তারেক কাজীর পর দলের নতুন 2 তরুণ প্রবাসী ফ্রান্সের রাহবার ও কানাডার তাহমিদের আগমনকে ইতিবাচক মনে করেন ক্যাপ্টেন। লেটস সি ফার্স্ট, লেট দেম প্র্যাকটিস, লেট দেম প্লে আ ম্যাচ, তারপরে আমরা বলতে পারি ওরা কি ন্যাশনাল টিমের লেভেলে খেলতে পারে নাকি না। 2রা সেপ্টেম্বর ট্রাই নেশনস কাপের পর্দা উঠছে, আর বাংলাদেশের প্রথম ম্যাচ 5 সেপ্টেম্বর প্যালেস্টাইনের সাথে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আবারও নিজের নেওয়া সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলেও জানান তিনি। 20 বছরের আফগান যুদ্ধ সমাপ্তির পরদিন জাতির উদ্দেশ্যে এক ভাষণে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধ শেষ করার পাশাপাশি অন্য দেশকে পুনর্গঠন করা সবচেয়ে ভালো সিদ্ধান্ত ছিল আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার। সেনা প্রত্যাহার কয়েক সপ্তাহ আগে শুরু করলেও অগোছালো হতে পারত এবং দেশটিতে থাকতে গেলে আরও মার্কিন সৈন্য পাঠাতে হতো বলে মন্তব্য করেছেন তিনি। এ সময় বাইডেন আরও বলেন, দেশটি থেকে 1,20,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বড় বিমান পরিবহন কার্যক্রম শেষ করেছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। দীর্ঘ 5 মাস পর খুলেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা। স্বাস্থ্যবিধি মেনে এর কার্যক্রম চলবে। ইতিমধ্যে অনেক নাট্যদল হল চেয়ে আবেদন করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জাকে আক্তারের রিপোর্টে। আলো জ্বলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মহড়া কক্ষ ও হলগুলোর। তবে দীর্ঘদিন বন্ধ থাকায় নাটকের অনেক প্রপস, কস্টিউম সব নষ্ট হয়ে গেছে। করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয় মিলনায়তন ব্যবহার ও নাটক মঞ্চায়নের একটি নীতিমালা তৈরি করেছে কর্তৃপক্ষ। নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক বলেন, নাট্য দলগুলোকে বাঁচাতে স্বাস্থ্যবিধি মেনেই কাজ করবে জাতীয় নাট্যশালা। প্রজ্ঞাপনের আলোকে আমাদের জাতীয় নাট্যশালা আবারও আমরা সবার জন্য ব্যবহারের উন্মুক্ত রেখেছি, ব্যবহার উপযোগী করে রেখেছি। এখন জাতীয় নাট্যশালাতে যারা ব্যবহার করবার জন্য আগ্রহ প্রকাশ করছে বা বরাদ্দ নেবার জন্য আবেদন করছে, আমরা তাদেরকে সে বরাদ্দ দিচ্ছি। তবে এখন একটা সিদ্ধান্ত প্রয়োজন, এই পর্যায়ে আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমি আবারও নতুন করে দলগুলোকে বিনা ভাড়ায় হল বরাদ্দ বা মহড়া কক্ষ বরাদ্দ দেব কিনা এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত নাট্য দলগুলোর কাজ ব্যাহত হবে বলে মনে করেন তিনি। আমরা আশা করছি আগামী 7 তারিখের মধ্যে অক্টোবর এবং চলতি মাস সেপ্টেম্বরের বরাদ্দ আমরা আবেদনগুলো পেয়ে যাব। সেই আবেদনের প্রেক্ষিতে আমরা মিটিং করব, মিটিং করে আমাদের 3টি হলের বরাদ্দ নিশ্চিত করে দেব। হল বরাদ্দ পেতে ক্ষতিগ্রস্ত নাট্য দলগুলোর যেন অসুবিধা না হয় সে কারণে প্রতিদিনই নাট্যশালা খোলা থাকবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এবার অর্থনীতি সংবাদ। জার্মানির বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি 13 বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। অগাস্টে দ্রুত গতিতে মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। জার্মানির ফেডারেল স্ট্যাটিস্টিক্স অফিস জানিয়েছে, জুলাই ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশের মূল্যস্ফীতির তুলনায় অগাস্টে দেশটিতে মূল্যস্ফীতির হার বৃদ্ধি পেয়েছে 3.4%। জুলাইয়ে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল 3.1%। জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি ঘটেছে। এ সময় মূল মূল্যস্ফীতি 2.9% থেকে 2.8% পর্যন্ত কমেছে। ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহী জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসকের বাসভবনের পাশের সরকারি জলাশয়ে মাছের পোনা ছাড়েন জেলা প্রশাসক আব্দুল জলিল। সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল হক, জেলা মৎস্য কর্মকর্তা অলোক কুমার সাহা, পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ।
সবজি মৌসুম সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছে বগুড়া শাহজাহানপুরের নার্সারি পল্লী খ্যাত শাহপুর গ্রাম। সুস্থ ও মানসম্পন্ন চারা উৎপাদনে সেখানে দিনে দিনে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি। এলাকার সবজি চাষ সম্প্রসারণ তথা কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ওই গ্রাম। বগুড়া থেকে রৌফ জালালের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বগুড়ার শাহজাহানপুর উপজেলার শাহনগর গ্রাম 1985 সালে পরীক্ষামূলকভাবে একখণ্ড জমিতে সবজির চারা উৎপাদন শুরু করেন এখানকার চাষিরা। এই গ্রামকে কেন্দ্র করে দিনে দিনে গড়ে উঠেছে 2 শতাধিক নার্সারি। কিস্তির থেকে টাকা তুলে আমরা এগুলো বীজ কিনছি, সেগুলো বড় হয়েছে। আমরা যদি লসে পড়ে যাই তাহলে আমরা কিভাবে চলবো? আমাদের এই নার্সারি মালিকদের যদি অনুদানের ব্যবস্থা করা হয় তাহলে আমরা অবশ্যই উপকৃত হব ইনশাল্লাহ। দেশের অন্তত 25টি জেলায় সরবরাহ হচ্ছে এই নার্সারি পল্লীর চারা। মাত্র 30,000 কেজি থেকে 70-80,000 টাকা কেজি পর্যন্ত আমাদের 1 লক্ষ করে চারা হয়। আমাদের প্রতি চারায় 500 টাকা হাজার কিষাণ খরচ। লস হয়ে গেলে আমাদের লক্ষ লক্ষ টাকা লস হয়ে যাবে। এখানে কাজের সুযোগ হয়েছে বহু কৃষি শ্রমিকের। প্রতি বছরই বাড়ছে নার্সারি পল্লীর পরিধি, যুক্ত হচ্ছেন নতুন নতুন উদ্যোক্তা। তারা আধুনিক প্রযুক্তি অনুসরণ করায় গোটা জেলায় কৃষি সাফল্যের এক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে শাহনগর গ্রাম। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ভোলায় মেঘনার ভাঙন ভয়াবহ হয়ে উঠেছে। সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে 4 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে আতঙ্কিত নদী পাড়ের মানুষ। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য ভিডিওতে শমিক আহমেদের রিপোর্ট। 4 কিলোমিটার এলাকায় 1 সপ্তাহের বেশি সময় ধরে ভাঙন তাণ্ডব চালাচ্ছে উত্তাল মেঘনা। ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে ভিটেমাটি হারিয়েছেন অর্ধশতাধিক পরিবার। নদী ভাঙনের মুখে রাস্তাঘাট, বাড়িঘর ও নানা স্থাপনাসহ বিস্তীর্ণ এলাকা। আতঙ্ক নিয়ে নির্ঘুম রাত পার করছেন নদীপাড়ের মানুষেরা। আজকে দেখেন মেঘনার কবলে আমাদের বাড়িঘর পড়ে গেছে। কি অবস্থা থাকতেছি, কি অবস্থা বসবাস করতেছি। আমি ভিডিও শেষে ধরো ঘর বাড়ি তো নাই, ওই যখন দেখছে না আদে আর ভাত খাই, তো এর সামনে মরিয়া যাও না তো বালা। সরকার থেকে আমরা মারিয়া লইলে পারে। জমি টমি কিনতাম পারি না, ওই রাস্তার পাশে ঘর বাড়ি নিয়ে থুয়ে আর কি ধরেন মানুষে বাড়িতে ভাড়াটা থাকতে আসি, অবস্থায় আসি। এই তো ভাসবার ভাঙছে, ভাঙার পরে এখন আমরা বাড়ি ঘরটা কোন রকম হরাইছি। আমরা যে কোথায় যাবো এরকম কোন আঙুল করে, যদি সরকার আঙুল কোন সহযোগিতা করতো তাহলে আমরা থাকতাম। এবং এরকম যদি ভাঙে তো আপনি মনে করেন 1 মাসও আমার ইউনিয়ন থাকবে না। ভাঙন ঠেকাতে জিও টিউব ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তো ভাঙন রোধে তাৎক্ষণিকভাবে আমরা জিও ব্যাগ এবং জিও টিউব ডাম্পিং শুরু করেছি। এতে করে ভাঙন স্থিমিত হয়েছে। তবে জোরখাল থেকে চর মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যে স্থায়ীভাবে নদী ভাঙন রোধের জন্য আমরা একটি ডিপিপি প্রণয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করতেছি ডিপিপিটা অনুমোদন সাপেক্ষে আমরা বাস্তবায়ন করতে পারলে এই স্থানে নদী ভাঙন কার্যকরীভাবে বন্ধ করা সম্ভব হবে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। শৌমিক আহমেদ, চ্যানেল আই। ধামাকাশপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। জিপের মাধ্যমে ভারতে ফিক্সড ডিপোজিট বুকিং সেবা চালু করেছে গুগল। শীঘ্রই গুগল পে এর মাধ্যমে ফিক্সড ডিপোজিট বুক করা যাবে। শুরুর দিকে ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংকে সর্বাধিক 1 বছরের এফডি করা যাবে। সর্বোচ্চ সুদের হার থাকবে 6.35%। এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো এর জন্য ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট না থাকলেও চলবে। সেখানে অ্যাকাউন্ট ছাড়াই গুগল পেতে একটি ইকুইটাস এফডি বুক করতে পারবেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 47 পয়েন্ট বেড়ে 6,916 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 373টি কোম্পানির 2,366 কোটি 36 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 117 কোটি 2 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 192টির, কমেছে 149টির এবং অপরিবর্তিত রয়েছে 32টি কোম্পানির শেয়ারের দাম। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব।
ব্রহ্মপুত্র, ধরলা ও যমুনার পানি বেড়ে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, নিচু এলাকার লাখো মানুষ পানিবন্দী। অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র, ধরলা ও যমুনা নদীর পানি বৃদ্ধি। নিম্নাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। কমওয়ার্ল্ডের 10ম আয়োজনে 43টি পুরস্কার জিতে রেকর্ড করেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। একক এজেন্সি হিসেবে 43টি পুরস্কার জিতে ইন্ডাস্ট্রিতে নতুন রেকর্ড গড়েছে তারা। মাইন্ডশেয়ারের একক অর্জন হিসেবে এসেছে 33টি পুরস্কার, পাশাপাশি অন্য 10টি পুরস্কারের পেছনে ছিল সহযোগী অন্য কিছু প্রতিষ্ঠানের যৌথ অবদান। মোট 43টি পুরস্কারের মধ্যে আছে 24টি ব্রোঞ্জ, 14টি সিলভার, 4টি গোল্ড এবং 1টি গ্রাঁ প্রি। বর্ণাঢ্য ভার্চুয়াল পুরস্কার ঘোষণা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত 2-3 ব্যাপী কমিউনিকেশন সামিট। 2011 সাল থেকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম মার্কেটিং জগতে দেশের সেরা কাজগুলোকে সম্মান জানাতে এই কমওয়ার্ড আয়োজন করে পুরস্কার দিয়ে আসছে। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা দটস বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। রাতে শুরু ইউরোপীয় অঞ্চলের 2022 বিশ্বকাপ ফুটবলের 3 রাউন্ডের বাছাই। সর্বাধিক গোলের রেকর্ডের হাতছানি পর্তুগালের রোনালদোর সামনে।